প্রেগন্যান্সি কিটটা হাতে নিতেই অনামিকা বুঝতে পারে সে প্রেগনেন্ট। এখন সে কি করবে? এটা যদি পরিবার শোনে তো তাহলে জলজ্যান্ত মেরে ফেলবে। সে ঘামছে আর ঘামছে, কিন্তু এটা ভেবে খুশি, কারণ বাচ্চাটা তো তাদের ভালোবাসার ফল। সেদিন বাড়ি ফেরার পর কি পিলগুলো খাওনি নিয়মিত? রোহান বিচলিত কণ্ঠে প্রশ্ন করল। 2 মাস ধরে পিরিয়ড মিস হয় অনামিকা প্রেগন্যান্সি টেস্ট করে রেজাল্ট পজিটিভ দেখেই দেখা করতে আসে রোহানের সাথে। মানে ওর পেটে এখন রোহানের বাচ্চা বড় হচ্ছে। খুশি হয়েছিল মনে মনে, তাই তো রোহানের সাথে সরাসরি কথা বলতে আসে। না, এই বাচ্চাটা রাখা এখন সম্ভব না। রোহান সরাসরি বাচ্চা রাখতে মানা করে দিল। ওর কথা শুনে অনামিকার পায়ের তলার মাটি সরে গেল। অথচ সে ভেবেছিল আর কেউ পাশে না থাকলেও রোহান থাকবে, কিন্তু আজ ওর কথা শুনে রোহানের প্রতি জমানো বিশ্বাস কাচের গ্লাসের মতো এক নিমেষেই ভেঙে গেল। জল ভরা চোখে রোহানের দিকে চেয়ে সে বলল, কেন রাখতে পারবে না রোহান? কি দোষ করেছে এই বাচ্চাটা? ও তো আমাদেরই বাচ্চা। শোনো, এই বাচ্চাটা রাখার জন্য তোমাকে আমার বিয়ে করতে হবে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রোহান হৃদয়হীনের মতো জবাব দিল, তাহলে 2 বছর ধরে আমাকে ভালোবাসলে কেন? কেন এই সন্তান দিলে আমায়? আমার কোনো দোষ ছিল না। যা হয়েছিল তাতে তোমারও সম্মতি ছিল, আর তোমার অসাবধানতাও ছিল। কতবার বলেছিলাম পিলগুলো খেয়ে নিও, কিন্তু তুমি খাওনি। আসলে আমাকে ফাঁসানোর ইচ্ছা ছিল তোমার, এজন্যই এমন করেছিলে, তাই না? আমার সম্মতি ছিল না রোহান, তুমি আমাকে জোর করেছিলে। আমি নিজের ভালোবাসা বাঁচাতে বাধ্য হয়েছিলাম, আর সেদিন পিলও নিয়েছিলাম আমি। কিন্তু যার আশা সে তো আসবে। কিন্তু যত যাই বলো, আমি বিয়েটা করতে পারছি না এখন। তুমি গর্ভপাত করো, এতে কেউ কিছু জানবে না। তুমিও সেফ আর আমিও। ঘৃণায় মনটা বিষিয়ে উঠল অনামিকার। 2 বছর ধরে এমন নিকৃষ্ট একটা মানুষকে ভালোবেসেছিল ভাবতেই মরে যেতে ইচ্ছা করে, কিন্তু মরলে হবে না, বেঁচে থাকতে হবে। অনামিকা চোখ মুছে শ্লেষাত্মক হেসে বলল, ডোন্ট ওয়ারি, তুমি এমনিতেও সেফ। আমি কাউকে কিছু জানাবো না, আর তোমার বিরুদ্ধেও না কোনো অ্যাকশন নিব। ধরো এই 2 বছরের অভিনয়ের পুরস্কার এটা। কথাগুলো বলেই অনামিকা উল্টো দিকে হেঁটে চলল। নিগড় যাতনায় পিছিয়ে উঠছে শরীর মন। জীবনে কারো থেকে এভাবে ঠকে যাবে ভাবেনি সে, কিন্তু মানুষ যেটা ভাবে না তার সাথে সেটাই হয়। অনার্স 2য় বর্ষে ওঠার পর একদিন আর্ট এক্সিবিশনে ঘুরতে গিয়ে রোহানের সাথে পরিচয় হয় অনামিকা। কথায় কথায় জানতে পারে ওর ভার্সিটির সিনিয়র রোহান। এরপর ক্যাপশনে দেখানো সাক্ষাৎ, বন্ধুত্ব, প্রেম, হাসি, কান্না, খুনসুটি সব এখানে, আর বিদায়টাও। বিষণ্ণ মনে বাসায় ফিরে দরজা আটকে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে রাখলো অনামিকা। বাইরে বুবলি খানম ডাকছেন খেতে। না পারতে অনামিকা জবাব দিল, আমি এখন খাবো না মা, মাথা ব্যথা করছে, ঘুমোবো। অনামিকার কথা শুনে বুবলি খানম আর মেয়েকে বিরক্ত করলেন না, তিনি সেখান থেকে চলে যান। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল অনামিকা। শেষ বিকালে ক্ষুধার তাড়নায় ঘুম ভাঙল ওর। সে পাশ থেকে ওড়না জড়িয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে যায়। হাত মুখ ধুয়ে কিচেনের দিকে গেল। বুবলি খানম কিচেনেই ছিলেন, দুধ গরম করছিলেন নাতির জন্য। অনামিকাকে দেখে বললেন, উঠেছিস? যা এখন খেয়ে নে। হ্যাঁ মা। অল্প ভাত তরকারি নিয়ে ডাইনিং টেবিলে খেতে বসলো। খাওয়ার রুচি নেই, ভালো লাগে না খেতে, আবার পেটেও ক্ষুধা আছে। যে আলুর তরকারি আগে চেটেপুটে খেত, আজকে সেটাও বিষের মতো লাগছে। কোনো মতে খেয়ে উঠতেই বমি ভাব আসে। সেখান থেকে দৌড়ে বেসিনের দিকে চলে আসে। সে বেসিনে গলগল করে বমি করে দিল। বুবলি খানম দ্রুত গেলেন মেয়ের পেছনে, মাথায় পানি দিলেন, মুখ ধুয়ে মুখটা আঁচল দিয়ে মুছে দেন। মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, কত করে বলি শরীরের যত্ন নে, নিশ্চিত গ্যাস্ট্রিক বেড়েছে। যা মা, রুমে গিয়ে একটু বিশ্রাম নে। অনামিকা মায়ের কথায় কিছু বলল না, কেবল মলিন হাসলো। সোজা রুমের দিকে চলে যায়। বিছানায় আধহেলান দিয়ে ভাবছে, নিয়তিতে কি এইসবই ছিল? ছোটবেলা থেকে অভাব অনটনে বড় হয়েছে অনামিকা। বাবা মারা যাবার পর বড় ভাই সংসারের হাল ধরে, তখন থেকে বাস্তবতা বুঝতে শিখেছে সে। অনেক কষ্টে পর্যন্ত এসেছে। এত বছর সংসারের জন্য করার পরও এখন আর কিছুই করতে চায় না বড় ভাই। অবশ্য ওরও তো সংসার, বউ বাচ্চা আছে। ভাবি চাইছে ওকে বিয়ে দিয়ে তাড়াতে। এতদিন তো রোহানের ভরসায় ছিল বলে এসব গায়ে লাগেনি, কিন্তু এখন কি করে এসব সামলাবে? কারো কাছে বলবেই বা কেমন করে? নিজের সর্বনাশের কথা মা শুনলে নিশ্চিত মরে যাবে। বড় ভাই ভাবি একেবারে মুখ ফিরিয়ে নিবে। সমাজে ছিছি পড়ে যাবে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে ধিৎকার দিবে। তখন বোধহয় মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। অস্থিরতায় মাথা চক্কর দিয়ে ওঠে অনামিকার। চিন্তায় মস্তিষ্ক বিক্ষিপ্ত। কি করবে? গর্ভপাত করবে নাকি রাখবে এই বাচ্চাটা? এই বাচ্চাটা আসলে অনেক বড় ঝড়ঝাপটা পোহাতে হবে, আর গর্ভপাত করলে কেউ জানবে না। ভালো কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারবে। এক মুহূর্তের জন্য নিজেকে চরম স্বার্থপর মনে হলো অনামিকা। মন মানছে না গর্ভপাত করতে, কিন্তু পরবর্তীতে যা হবে তা সামলাবে কি করে? সারা রাত চিন্তা করে অনামিকার মনে হলো গর্ভপাত করাই ভালো হবে। এছাড়া আর কিছুই করার নেই। এই সমাজে টিকতে হলে স্বার্থপর হতে হবে, যেমনটা রোহান হয়েছে। ক্লিনিকে এসে ডাক্তারের সাথে কথা বলে আল্ট্রাসোনোগ্রাফি করা হলো। ডাক্তার বলল, দয়া করে কালকে আসবেন, আজকে 2 অপারেশন আছে, কাল আসলেই করে দিব। অনামিকা রিপোর্টটা নিয়ে ঠিক আছে বলে উঠে চলে আসে। বাসায় এসে রিপোর্টটা গোপনে ডেস্কে লুকিয়ে রাখলো। কোনোভাবেই কারো হাতে পড়া যাবে না এটা। রিপোর্টটা লুকিয়ে রান্নাঘরের দিকে চলে আসে সে। অনামিকা রান্নাঘরে আসতেই তাকে দেখে মিমভাবে মুখ বাঁকিয়ে বলল, এলে তবে? আমি তো ভেবেছিলাম আসবেই না। অনামিকা কথা বলল না, কথায় কথা বাড়ে। অনামিকার কোনো উত্তর না দেওয়ায় মিম হুকুমের স্বরে বলল, রান্নাগুলো করে রাখো ঠিক মতো, আমি জিহাদের স্কুলে যাচ্ছি। অনামিকা মাথা নাড়ালো কেবল। সারাদিন টিউশনি করেছে অনামিকা। সে সারাদিন কিছু খায়নি, তাই প্লেটে অল্প ভাত তরকারি নেয় সে। তারপর টেবিল থেকে নিজের রুমের দিকে
চলে যায়। সে প্লেট হাতে নিয়ে রুমে আসতেই দেখলো রিপোর্টগুলো হাতে নিয়ে মা বসে আছে, দৃষ্টি নত, চোখ দিয়ে নিঃশব্দে জল গড়াচ্ছে। দৃশ্যটা দেখে অনামিকার বুকটা মুচড়ে উঠল। এই বুঝি সব শেষ। অনামিকা কাঁপা কাঁপা গলায় ডাকলো, মা। বুবলি খানম জল ভরা চোখে মেয়ের দিকে চাইলেন। এই দৃষ্টিতে একরাশ বেদনা, ঘৃণা লুকিয়ে আছে। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে, মা হিসাবে ব্যর্থ। আর্তনাদ করা কণ্ঠে বুবলি খানম বললেন, মা বলে ডাকবি না আমাকে, তোর মা মরে গেছে। অনামিকা কিছু না বলে চট করে মায়ের পায়ের উপর পড়ল, পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, মাফ করে দাও আমাকে, মা, মরে যাব আমি, এমন করো না। মরেই যা তুই, বুবলি খানম ঘৃণা ভরা কণ্ঠে বলে রিপোর্টগুলো ফেলে রেখে চলে গেলেন ঘর ছেড়ে। অনামিকা বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। মায়ের চোখে নিজের জন্য ঘৃণা কিছুতেই মেনে নিতে পারছে না। এরপর যখন সবাই জানবে তখন সবাই ঘৃণা করবে। এই ঘৃণার জীবন কি করে মানবে সে? একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল অনামিকা। আজ আর খাওয়াও হলো না। ভাতের প্লেটটাও পড়ে আছে অবহেলায়। চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, গাল জুড়ে নোনা পানির আস্তরণ। এভাবেই কেটে গেছে রাত। ভোরের আলো ফুটতেই ঘুম ছুটে গেল ওর। ভাতের প্লেটের দিকে তাকিয়ে মনে পড়ল কাল রাতেও খাওয়া হয়নি। ক্ষুধায় পেট জ্বলছে। অনামিকা কোন রকম হাতটা মুছে রাতের বাসি ভাতগুলোই খেতে থাকে সে। খাওয়া শেষে প্লেট নিয়ে কিচেনে এলো। এখনই কেউ ওঠেনি ঘুম থেকে। সে যে খেয়েছে নাকি খায়নি মা ছাড়া কেউ খবর নিত না। আজকে তো মাও নিল না। প্লেট ধুয়ে রেখে সে মায়ের রুমের দিকে পা বাড়ালো। মায়ের রুমের সামনে এসে দরজায় টোকা দিতে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। মায়ের রুম বন্ধ দেখে ভয় পেয়ে গেল অনামিকা। অনামিকার মাথায় মাকে নিয়ে যে চিন্তা আসলো সেটা যেন না হয়। সে দরজায় ধাক্কা দিতে থাকে। আর এখানে রুদ্রশ্বাস টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কি মনে হচ্ছে আপনাদের? মেয়েটির মা কি খারাপ কোনো সিদ্ধান্ত নিল মেয়ের এই কৃতকর্মের জন্য? সবটা দেখবেন গল্পের দ্বিতীয় পর্বে, তাই কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।